এই পোল সেগমেন্টটার মধ্যে, টোটালটার মধ্যে যদি কোনো রকম প্রভাব কাজ করে, সেটা ম্যাচিওর করে না। আমাদের বহু সময় ফিল্ডে গেলে এই একটা জিনিস ফেস করতে হয়, যে থানা থেকে বলে, ব্লক থেকে বলে যে কার পারমিশন নিয়ে আপনারা এসেছেন। এইটা বোঝানো যায় না যেটা গণতান্ত্রিক দেশে এই পারমিশনটা যদি আমি নিই এবং এই পারমিশনটা যদি আমি লোককে গিয়ে সিক করি যে আমাকে ভিডিও পাঠিয়েছেন বা আমাকে ইনি জানেন আমি করছি, তার মাথায় আসবে সে সরকার করছে, তখন তার উত্তরগুলোও কিন্তু ওই মোটিভেটেড হবে। আপামর মানুষ রাজনৈতিক নেতাদের নিয়ে ভীষণ বিরক্ত, মনে করছে যে সব সমান, সব সমান। তারা বারবার বলছে সব পার্টি সমান, সব দল সমান। ভোটের দিন ভোট দিতে না পারলে সে মনে করছে তার ভোটটা নষ্ট, এবং তার ফ্রাস্ট্রেশন হচ্ছে। পৃথিবীতে এমন কোনো সমীক্ষা নেই যে সমীক্ষা 5% এরর অ্যালাউ করে। প্রতিটা কমিউনিটিতে আমার সমান রিপ্রেজেন্টেশন যেটা আছে তার রিপ্রেজেন্টেশন করতে হবে। যদি ঘটে তাহলে আমি এই দাবি অন্তত করতে পারি যে আমার সমীক্ষাটা ঠিকঠাক হয়েছে। এখন মুশকিলটা হয়েছে অনেকগুলো পলিটিক্যাল পার্টি সমীক্ষায় নেমে গেছে, যার ফলে মানুষের কাছে কিন্তু একটা প্রশ্ন উঠে গেছে এই সমীক্ষাগুলো নিয়ে, এবং তার ফল কিন্তু খারাপ হচ্ছে, একটা সার্বিক ফল খারাপ হচ্ছে। যে মানুষ হয়তো কালকে অবধি ভেবেছে যে আমি অন্য কাউকে ভোট দিতেও পারি বা ভোট দিতে নাও যেতে পারি, সেও ভাবছে বোধহয় এ জিতে যাবে, আমার ভোটটা যদি অন্যদিকে দিয়ে আমি হারের দলে হয়ে গেলাম। মানে সেন্স অফ মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনাটা এইরকম, আমি হারের দলে থাকবো না। নমস্কার শ্রোতা বন্ধুগণ, আমরা মাঝখানে অনেকদিন আসতে পারিনি ভাবনাঘরের তরফ থেকে, তো মাঝখানে বেশ কিছুটা সময় অতিক্রান্ত হয়েছে, কিন্তু আমাদের ভাবনাঘরের যাত্রাপথ চলছে। আজকে আমি পার্টিকুলারলি যে এপিসোডটা নিয়ে কথা বলতে এসেছি সেটা এর আগে যে এপিসোডগুলো আমরা করেছি তার থেকে একটু আলাদা। মানে আমরা সরাসরিভাবে কিছু ইস্যু যেগুলো সামাজিক, এনভায়রনমেন্টাল, এগুলো নিয়ে কথা বলেছি। অবশ্যই জেন্ডার ইস্যু নিয়ে কথা বলার চেষ্টা করেছি। আজকে কথা বলবো অবশ্যই একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, সেটা হচ্ছে এক্সিট পোল। তো আজকে আমার সাথে এই বিষয়ে কথা বলার জন্য রয়েছেন একজন খুবই সাবজেক্ট এক্সপার্ট, দাদাই বলি তাকে, সুপ্রিয় দা বলি। দাদার ভালো নাম হচ্ছে সুপ্রিয় বাসু। তো সুপ্রিয় বাসু আজকে আমাদের সঙ্গে এই বিষয় নিয়ে, মানে এক্সিট পোল, ওপিনিয়ন পোল, প্রি পোল, এই বিষয়গুলো নিয়ে একটা আলোচনার মধ্যে, একটা আড্ডার মধ্যে যাবে। সুপ্রিয় দা নমস্কার। নমস্কার। ভাবনাঘরের এপিসোডে তোমাকে ওয়েলকাম। তোমার পরিচয়টা তুমি যদি একটু নিজে বলে দাও আর কি, আমি দিলাম না সাহস করে। আসলে শুভারুণ যেখান থেকে শুরু করলো, আমার পরিচয়টা ওখানেই অনেকটা বেশি এমবেডেড আছে, যুক্ত আছে। প্রায় 2005-06 সাল থেকে আমি এই পোলের মানে মূলত সার্ভে রিসার্চ আমি এইভাবে বলি, সেটা যখন রাজনীতির বিষয় নিয়ে হয় তখন সেটা হয় পোল। তো আমি যুক্ত আছি লোকনীতি, সিএসডিএস বলে একটি সংস্থা আছে। সিএসডিএস হচ্ছে সেন্টার ফর দ্য স্টাডি অফ ডেভেলপিং সোসাইটি, দিল্লি। প্রফেসর রজনী কোঠারি এটি তৈরি করেছিলেন। আচ্ছা, যার নাম থেকে পরবর্তীকালে কোঠারি কমিশন শিক্ষা। আচ্ছা, এনার নাম থেকেই কোঠারি কমিশন। আচ্ছা, তো এই জায়গা থেকে পরবর্তীকালে লোকনীতি তৈরি হয়েছিল। লোকনীতি বলতে ডেমোক্রেসি, অর্থাৎ এই সিএসডিএসের একটি প্রোগ্রাম হচ্ছে লোকনীতি। এই ডেমোক্রেসির চর্চা সারা ভারতবর্ষে একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। তা পশ্চিমবাংলার সেই নেটওয়ার্কের অংশ আমি। আমার সাথে আরও একজন আছেন, অধ্যাপক জ্যোতিপ্রসাদ চট্টোপাধ্যায়, আমাদের একজন সুপারভাইজার আছেন। একটা পুরো টিম তৈরি হয়েছে। এই জায়গা থেকে আমাদের শুরু। এবার তুমি যে প্রশ্নটা তুললে যে এইগুলো, মানে আমি তোমাকে ফার্স্টে জিজ্ঞেস করি যে মানে আমার যেমন আমি কতগুলো কথা শুনেছি আর কি, যেমন ধরো এক্সিট পোল, প্রি পোল,
ওপিনিয়ন পোল, এই যে কথাগুলো ভাগ ভাগ করে শোনা হয়েছে। তো আমি যেহেতু এই সাবজেক্ট নিয়ে আলাদা করে পড়াশোনার মধ্যে যাইনি, যতটুকু নিউজ পেপার এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে বাড়ানোর জন্য পড়া সেটা পড়ি, কিন্তু তাতে এই যে এগুলোকে আলাদা আলাদা করে এর মধ্যে পার্থক্য নিশ্চয়ই আছে, কিছু পার্থক্য কোথায় আছে এবং কেন এগুলোকে আলাদা আলাদা করে রাখা হয়েছে সেটা তুমি একটুখানি বলো। হ্যাঁ, পার্থক্য বলতে খুব স্পষ্ট পার্থক্য আছে। আচ্ছা, ওপিনিয়ন পোল হচ্ছে পোল নিরপেক্ষ, অর্থাৎ পোল নিয়ে প্রশ্ন, কিন্তু মানে ভোট নিয়ে প্রশ্ন হতে পারে কিন্তু ভোটের সময় ছাড়া। আচ্ছা, যখন ভোট নেসেসারিলি, ধরো আজকের দিনে দাঁড়িয়ে আমি ভাবছি 26 সালে গিয়ে হতে পারে, এই নিয়ে একটা কাজ করব, দ্যাটস কল ওপিনিয়ন পোল, অর্থাৎ ওপিনিয়ন, মতামত, মানুষের মতামত। তখনও মত দান নয়, মতামত। অর্থাৎ এই যে প্রসেসটা, এটা যে কোনো সময় হতে পারে, ইন বিটুইন ইলেকশন হতে পারে, ইলেকশনের সময়ে হতে পারে, যে কোনো সময়, তাকে আমরা বলতে পারি ওপিনিয়ন পোল। অ্যাকচুয়ালি সবটাই ওপিনিয়ন পোল, মানুষের মত জানতে চাইছি তো, তা ইন ব্রড ক্যানভাস সবটাই ওপিনিয়ন পোল। এরপরে আসছে প্রিপোল। প্রিপোল হচ্ছে যে ভোটের আগে একটা ভাবনা যে কি হতে চলেছে, অর্থাৎ কি কি ইস্যুস। এটা মূলত হয় যখন থেকে ভোট ডিক্লেয়ার হবে এই সময়টা হয়, মানে তখনও কিন্তু ধরো ক্যান্ডিডেট ঘোষণা হয়নি, তখন প্রচারটা হয়নি, তার আগে কি অবস্থায় আছে। যেই মুহূর্তে পোল ঘোষণা হলো সেই সময় প্রচার শুরু হলো, সেই সময় এই এফেক্টটা তুমি পাবে পোস্ট পোলে গিয়ে। অর্থাৎ মূল পার্থক্যর জায়গাটা হচ্ছে পোস্ট পোল আর এক্সিট পোল, যেটা মানুষ অনেক বেশি ইন্টারেস্টেড বোধ হয় আমার জানতে। এটার একটা পদ্ধতিগত ফারাক আছে। এইটা তো আমি বললাম সময়গত ফারাক, অনেকটা ওই আমন আর আউশ চাষের মতো। তা এইটা একটা পদ্ধতিগত ফারাক, যে পোস্ট পোল আর এক্সিট পোল। এক্সিট কথাটার মধ্যে আছে যে বেরিয়ে আসা, অর্থাৎ কোথাও থেকে বেরোতে হবে। এই বেরোনোটা হচ্ছে বুথ থেকে বেরোনো, যার জন্য এটাকে বলে যে বুথ ফেরত সমীক্ষা। অর্থাৎ বুথ থেকে বেরোচ্ছে সেই মুহূর্তে আমার মানুষকে জিজ্ঞেস করা। এইটার একটা কমপ্লিট মেথোডোলজি আছে, আলাদা মেথোডোলজি। আর পোস্ট পোল কিন্তু সেই অর্থে শুধু বুথ থেকে বেরোলে প্রশ্ন করা এটা নয়। আচ্ছা, হ্যাঁ, এটা মূলত মানে ভোট হয়ে যাওয়ার পর থেকে, মানে ভোটের পুরো প্রসেসটা শেষ হওয়ার পর থেকে ফেস টু ফেস ইন্টারভিউ মোড, একদম তার বাড়ি গিয়ে তাকে জিজ্ঞাসা করা। এই পরিস্থিতিগত একটা ফারাক আছে, বুথ থেকে বেরোচ্ছে তখন জিজ্ঞেস করছি, আর আমি বাইরে গিয়ে জিজ্ঞেস করছি, এই দুটোর মধ্যে একটা ফারাক আছে। ওভারঅল লোকে এটাকে এক্সিট পোল বলে, কিন্তু এইগুলোর মধ্যে একটা বিস্তর ফারাক আছে। এই যেমন র্যাপিডলি বলে তোমার সঙ্গেই, যেহেতু এর আগে কোনো একটা আলোচনা, একটা আমার রেফারেন্স মনে পড়ছে যে তুমি বলেছিলে যে কোনো একটা সংস্থা যে পাঠিয়েছে কাউকে করার জন্য, ওপিনিয়ন এরকম পোল নেওয়ার জন্য, স্যাম্পলিং করার জন্য। এবার সেখানে গিয়ে সে একজন মাত্র দুটো করতে পেরেছে, আর ম্যাক্সিমামই হচ্ছে যে 30টা 40টা এরকম করে এনেছে। একদম, হ্যাঁ বলি, আসলে অনেকগুলো বিষয় কাজ করে এই পার্থক্য, এই মেথোডোলজির পার্থক্যের মধ্যেই অনেক বিষয় কাজ করে। তার কারণ এখন এত বেশি চর্চা হচ্ছে এক্সিট পোল নিয়ে, যে এই বিষয়গুলো এর মধ্যে এমবেডেড থাকে। তো এটা ধরো এটা আমি বলছি অনেক কাল আগে, তখন এটা সিএসডিএসির একজনের কাছ থেকে আমি গল্পটা শুনেছিলাম। আচ্ছা, তার জীবনের গল্প। সে বলেছিল যে এক্সিট পোল হচ্ছে দিল্লিতে, দারুণ এক্সিট পোল, এবং তাও এক্সিট পোল করতে হলে নির্বাচন কমিশনের একটা চিঠি দরকার হতো, গিয়ে দেখাতে হতো যে আমি এন্টাইটেলড, কাউকে জিজ্ঞেস করার জন্য এই পারমিশনটা আছে। তা সে বলল যে আমি গেলাম, গিয়ে আমাদের বলে দিয়েছে ডিরেকশন হচ্ছে প্রতি 5 জন বেরোবে, তারপর একজন করে জিজ্ঞেস করব, ইন্টারভিউ করব।
সে বলল, আমি গিয়ে একটা পুলিশের লোককে দেখিয়ে বললাম যে দেখো নির্বাচন কমিশনের আমার কাছে চিঠি আছে, আমি এরকম প্রতি 5 জনের পরে একজনকে জিজ্ঞেস করব, তুমি ব্যবস্থা করো। দেন বললো যে ঠিক আছে। একটা টেবিল পেতে আমাকে বসিয়ে দিল, প্রতি 5 জন পর একজন করে বেরোচ্ছে, পুলিশ তাকে ধরে নিয়ে আসছে, আমি তাকে প্রশ্ন করছি, উত্তরগুলো নিয়ে আমি বীর দর্পে প্রায় 28-30টা করে ফিরেছি ইন্টারভিউ করে। এবার তখন এই পুরোটা দেখছেন যোগেন্দ্র যাদব। আচ্ছা, তিনি বিভিন্ন লোককে জিজ্ঞেস করছেন যে কটা করে করেছো ইন্টারভিউ। কেউ বলছে 4টে করতে পেরেছি, কেউ বলছে 6টা করতে পেরেছি। সেই ব্যক্তি খুব সরাসরি বললেন যে সে বলছে যে আমি তো খুব মনে মনে ফুটছি যে আজকে তো আমি হচ্ছে সবচেয়ে স্টার পারফর্মার, 28টা করেছি। সে বলল আমি 28টা করেছি। হ্যাঁ। যোগেন আমার দিকে তাকিয়ে বলল, হাউ ইজ ইট পসিবল, কি করে করলে? তখন পুরো বিষয়টা আমি বললাম। যোগেন বলল, ঠিকই করেছ, কিন্তু মুশকিল হলো তোমার এই 28টার একটাও আমি কাউন্ট করতে পারবো না, সবটা ফেলে দিতে হবে। বললো কেন? বললো ডেমোক্রেসির বেসিক সত্তাটাই তুমি মানোনি, সেটা হচ্ছে তুমি রিফিউজাল পাওনি, অর্থাৎ তোমাকে কেউ রিফিউজ করবে এটা অবস্থা ছিল না, কারণ একজন পুলিশ তাকে প্রভাবিত করছে যে তোমাকে ইন্টারভিউ দিতে আসছে। অর্থাৎ এই পোল সেগমেন্টটার মধ্যে, টোটালটার মধ্যে যদি কোনো রকম প্রভাব কাজ করে, সেটা ম্যাচিওর করে না, সেটা এথিক্সের বাইরে, সেটা সার্ভে রিসার্চের এথিক্সের বাইরে, এবং সেটা বোধহয় এই প্রভাবটা রেজাল্টটারও বাইরে, মানে রেজাল্টটাকেও প্রভাবিত করে ভয়ঙ্কর রকমের। রেজাল্ট বলতে ভোটের রেজাল্ট নয়, মানে আমাদের সার্ভের যে রেজাল্ট সেটাকেও প্রভাবিত করে। কারণ সে তো একটা মাথায় একটা চেতনা নিয়ে আসছে যে আমাকে পুলিশ বলেছে যে যাও গিয়ে কথা বলো, সুতরাং তার তো একটা মনের মধ্যে মেকানিজম চলছে যে আমি বলবো কি বলবো না। আমাদের বহু সময় ফিল্ডে গেলে এই একটা জিনিস ফেস করতে হয় যে থানা থেকে বলে, ব্লক থেকে বলে যে কার পারমিশন নিয়ে আপনারা এসেছেন। এইটা বোঝানো যায় না যে একটা গণতান্ত্রিক দেশে এই পারমিশনটা যদি আমি নিই এবং এই পারমিশনটা যদি আমি লোককে গিয়ে সিক করি যে আমাকে ভিডিও পাঠিয়েছেন বা আমাকে ইনি জানেন আমি করছি, তার মাথায় আসবে সে সরকার করছে, তখন তার উত্তরগুলোও কিন্তু ওই মোটিভেটেড হবে। মানে আমি যেটা সংস্থার পক্ষ থেকে করছি এবং তার সঙ্গে রাজনীতির যোগ নেই, এইটা কিন্তু একটা এথিক্স। এই এথিক্সটা কোথাও এখন একটু ডাইলুটেড হচ্ছে। আচ্ছা সুব্রতদা, এইটা মানে এলো কবে থেকে, মানে কবে থেকে মনে হলো যে মানে আমাদের কনস্টিটিউশন ফর্ম করার পরে তারপরে কবে থেকে মনে হলো যে ওপিনিয়ন পোল, এক্সিট পোল, প্রি পোল এগুলো করার দরকার আছে, এবং কি জায়গা থেকে মনে হলো যে এগুলো করার দরকার আছে সেটা যদি বলো। দেখো, রাষ্ট্রবিজ্ঞান চর্চা যদি আমি ধরি, আমার একটা চর্চার জায়গা, একটা একাডেমিক চর্চার জায়গা, তাহলে আমাকে সব থেকে আগে বুঝতে হবে যে আমার রাষ্ট্রটা কিভাবে চলছে, কি পদ্ধতিতে চলছে, এই কারণটা আগে বুঝতে হবে, তারপরে আমি ইতিহাসটায় আসছি। এবং খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে ধরো আজকে বসে আমরা ভাবছি যে রাস্তাঘাটে, ট্রেনে যখনই তুমি শোনো, আপামর মানুষ রাজনৈতিক নেতাদের নিয়ে ভীষণ বিরক্ত, গালি দিচ্ছে এবং মনে করছে যে সব সমান, সব সমান। তারা বারবার বলছে সব পার্টি সমান, সব দল সমান। তারপরে ভোটের দিন তারা মনে করছে ভোটটা দিতে হবে, এবং ভোট দিতে না পারলে সে মনে করছে তার ভোটটা নষ্ট, এবং তার ফ্রাস্ট্রেশন হচ্ছে। কেন? এই যে তার মতামত যে সব দল সমান, সবটা খারাপ, ভোটে ভীষণ রকম খারাপ জিনিস হয়, এত কিছুর পরেও সে ভোটটা দিতে যাচ্ছে। তুমি তার কারণটা জানবে না, তাহলে তুমি কি একাডেমিক চর্চা করবে গণতন্ত্র নিয়ে? আগামী দিনে গণতন্ত্রের কি চর্চায় কি বলবে?
যে একটা মানুষ তার রাজনৈতিক মতবাদ কিভাবে গড়ে তুলছে, কোন কোন প্যারামিটার থেকে গড়ে তুলছে, তার ভোট দেওয়ার পেছনে কি মনস্তত্ত্ব কাজ করছে, তার রোজকার জীবন কতটা সম্পৃক্ত এই ভোটদানের সাথে, বা আদৌ সম্পৃক্ত কিনা, সে মনে করছে কিনা, নাকি সেটা অভ্যেসবশত ভোট দিচ্ছে, নাকি তার কানের কাছে কেউ বলেছে ভোট না দিলে নাগরিকত্ব চলে যাবে তাই সে ভোট দিচ্ছে। অর্থাৎ আমরা যদি এই চর্চাটা না করি তাহলে এই ভোট কেন্দ্রিক যে সমীক্ষা, এই জায়গাটা আমরা বুঝতে পারবো না। অর্থাৎ এই ভোট কেন্দ্রিক সমীক্ষা করার একটা জায়গা তৈরি হলো 1957 সালে, দ্য সেকেন্ড জেনারেল ইলেকশন, এবং তখন একটা সংস্থার পক্ষ থেকে করা হলো। তারপরে সেটা খুব একটা হয়েছিল, খুব একটা প্রিলিমিনারি একটা ড্রাইভিং ছিল। কিন্তু 1980 সালে প্রণয় রায়, আমরা তাকে পরবর্তীকালে এনডিটিভির সাংবাদিক হিসেবে চিনেছি, কর্ণধার হিসেবে চিনেছি, তার একটা উদ্যোগ ছিল ভয়ঙ্কর। সেই উদ্যোগ থেকে তিনি শুরু করলেন, প্রণয় রায়। একদম উনি বোধহয় প্রথম মোটামুটি সেফোলজিস্ট শব্দটা যদি কোথাও বলতে হয় তাহলে প্রণয় রায়কে সবার আগে নাম করতে হবে। তা তিনি শুরু করলেন এবং তিনি তখন বেশ একটা স্টাডি করলেন, সারা ভারতবর্ষ জুড়েই করার চেষ্টা করলেন অন্তত। পরবর্তীকালে খুব নিয়মিত ইলেকশন ভিত্তিক সমীক্ষা শুরু হলো 96 সালে। আচ্ছা। এবং সেটা মূলত নলিনী সিং তখন ছিলেন প্রখ্যাত সাংবাদিক, আমরা তার নাম জানি। আর ফিল্ডটা পুরো করলো হচ্ছে সিএসডিএস। আচ্ছা। এবং আফটার 96 যোগেন্দ্র যাদব একটা বড় রোল প্লে করলেন এইটার ব্যাপারে। এবং আমরা আরেকজন সেফোলজিস্ট পেলাম আফটার প্রণয় রায়, এবং তখন আরেকজনও ছিলেন, তার নামও করা উচিত, বিনোদ দুয়া। আচ্ছা। তো এইভাবে এই কয়েকজন মানুষের ঐকান্তিক চেষ্টায় কিন্তু এই ইলেকশন নির্ভর সমীক্ষা এইটা শুরু হলো। এবং একেবারে জানার তাগিদে যে মানুষ ভোট দিচ্ছে, তখন প্রেডিকশন করব এইটা খুব বেশি ছিল না, অনেক বেশি নির্ভরতা ছিল যে আমি জানতে চাই যে মানুষ কেন ভোট দিচ্ছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি মোটামুটিভাবে দুটো পার্থক্য, একটা হচ্ছে যে উদ্দেশ্যের মধ্যে একটা হচ্ছে প্রেডিকশন করতে হবে, সেটা তখনও আসেনি, সেই চাপটা তখনও ছিল না। পরবর্তীকালে যে চাপটা তৈরি হল, কারণ আমাকে প্রেডিক্ট করতে হবে যে কে কটা সিট পাবে। আর একটা হচ্ছে যে আমি জানতে চাই, আমি টাইম সিরিজ ডেটা চাই। এবার প্রশ্ন হলো, এক্ষুনি ধরো তুমি ভাবছো যে 96 সালে ভারতবাসী কি কি ইস্যুর ওপরে ভোট দিয়েছে, তুমি জানো না। এইবার তোমার যদি এই 96 সাল থেকে আমি ধরে নিচ্ছি যে 2024 অবধি বা 25 অবধি যে ইলেকশন হয়েছে, বা শুধু ন্যাশনাল ইলেকশনগুলো যদি আমি দেখি, তাহলে এই ন্যাশনাল ইলেকশনে ইস্যুগুলো কেমনভাবে পরিবর্তন হয়েছে, এটা কেউ একটা পিএইচডি, তার প্যাটার্ন কি, এটা কেউ একজন পিএইচডি করবে। কোথায় ডেটা পাবে? এই ডেটাটা জরুরি ছিল হচ্ছে সমীক্ষাটা করার জন্য। এবং সিএসডিএস লোকনীতির একটা বড় উদ্দেশ্য হচ্ছে এইটা, একটা টাইম সিরিজ ডেটা তৈরি করা, যে ডেটা আমাদের পরবর্তীকালের সমাজবিজ্ঞান গবেষণায় এবং ডেমোক্রেসির চর্চায় খুব বড় একটা ভূমিকা নেবে। তাহলে সুপ্রিয়দা, এইটা আমার শুনে মনে হচ্ছে যে এটা কি তাহলে মূলত একটা একাডেমিক রিসার্চের জায়গা থেকে প্রাইমারিলি মনে হলো, একেবারেই একাডেমিক রিসার্চের জায়গা থেকে, আগ্রহ থেকে এটা তৈরি হয়েছিল। আচ্ছা, কিন্তু সেই আগ্রহ তো বদলে ডিসিপ্লিন, হ্যাঁ, একটা ডিসিপ্লিন থেকে, যে একটা ডিসিপ্লিনকে কেটার করা, যে রাষ্ট্রবিজ্ঞান চর্চা, এবং তার সঙ্গে সমাজবিজ্ঞানটাও যুক্ত ছিল, কারণ এটা একটা ব্রড ক্যানভাস অফ সমাজবিজ্ঞান মেথডোলজি, অর্থাৎ পদ্ধতি বিজ্ঞান, যে পদ্ধতি বিজ্ঞান মেনে এই কাজটা আমরা মূলত করে থাকি।
মানে আমরা বলতে কোট লোকনীতি সিএসডিএস এর পক্ষ থেকে বলছি, অর্থাৎ আমাদের কাছে এইটার একটা পদ্ধতি বিজ্ঞানটা হচ্ছে অনেক বড়। এইবার মুশকিলটা হলো যে হ্যাঁ বদলে তো যাবেই, তার কারণ হচ্ছে এই কাজটা করতে হলে যে পরিমাণ ফান্ডের প্রয়োজন হয় সেই ফান্ডিং কে করবে? তুমি বোঝো না যে প্যান ইন্ডিয়া, ধরো আমি একটা ন্যাশনাল ইলেকশন স্টাডি করছি, একটা সাংঘাতিক খরচ, তুমি যত ছোটই স্যাম্পল করো না কেন এই খরচটা কে বহন করবে? একটা প্রবণতা তৈরি হলো মিডিয়া বহন করবে। এবার প্রশ্ন হলো যদি মিডিয়া বহন করে তাহলে মিডিয়ার ইন্টারেস্ট কি? সে তো আর একাডেমিক চর্চা করতে বসেনি, সে এমনি কিছু আলোচনা করতে পারে। তাহলে তার ইন্টারেস্টের জায়গা হলো আগাম মানুষকে জানানো যে কে জিততে চলেছে। এই গল্পটা যদি আমি দিতে পারি তাহলে অনেক মানুষ ভোট গণনার আগেই জানতে পারছে যে কে জিতছে কে জিতছে না, এবং ইনফ্লুয়েন্স হচ্ছে বা হচ্ছে না। তাহলে এই যে জায়গাটা, এই একটা চাপ এলো যে প্রেডিকশনে যেতে হবে। এই প্রেডিকশনে যখন থেকে ঠিক হয়ে গেল যেতে হবে, তখন থেকে কিন্তু একটা চ্যালেঞ্জ চলে এলো। তার আগে অবধি কিন্তু চ্যালেঞ্জটা ছিল অন্য জায়গায়, আমি একাডেমিক চর্চা করব, খুব বেশি চ্যালেঞ্জের জায়গা ছিল না। এইবার একটা চ্যালেঞ্জ হলো যে আমার প্রেডিকশন মিলবে কি মিলবে না। মানে আমরা যখন কাজ করতাম আমাদের মনে আছে যে যোগেন্দ্র যাদব বারবার বলতেন যে হয়তো প্রেডিকশন ভুল কিন্তু সার্ভেটা খুব ঠিকঠাক, আবার প্রেডিকশন ঠিক সার্ভেটা হয়তো একেবারে যাচ্ছে তাই হয়েছে। কীরকম উনি একটা উদাহরণ দিয়েছিলেন যে কোনো এক বছর আমার এক্ষুনি মনে নেই, হুবহু মিলে গেল সমীক্ষার সাথে আমার ভোটের রেজাল্ট। বললো আমরা সবাই কলার তুলে আনন্দ করলাম, কিন্তু দেখা গেল উত্তর ভারতে আমার যা ভাবনা ছিল আর দক্ষিণ ভারতের যা ভাবনা ছিল দুটো রিভার্স হয়ে গেছে, সংখ্যাটা এক হয়ে গেছে। আচ্ছা, অর্থাৎ প্রেডিকশন মিলেছে, কারণ তখন রাজ্যভিত্তিক বলা হয়নি, হলে ধরা পড়ে যেত। কিন্তু সমীক্ষাটা দাঁড়ালো না, বোঝা গেল এই সমীক্ষাটা দাঁড়ায়নি, কারণ ভোটিংটা অন্যরকমভাবে হয়েছে, সংখ্যাটা মিলে গেছে। এই সংখ্যার গল্পটা খুব ইম্পর্টেন্ট প্রেডিকশনের ক্ষেত্রে, কারণ এবং এখানেই ভুল হয়ে যাওয়ার সম্ভাবনাও সবচেয়ে বেশি। তার কারণ এত ক্লোজ সমস্ত যখনই হয়, মানে রেজাল্টটা আর কি, ধরো সমীক্ষাতেও এসছে, আমি মেনে নিলাম 2-3% এদিক ওদিকে। পৃথিবীতে এমন কোনো সমীক্ষা নেই যে সমীক্ষা 5% এরর অ্যালাউ করে। অ্যালাউ করতেই হবে তোমাকে 5% এরর। এটা তো সমীক্ষা, তাহলে তো ভোটের দরকারই হতো না, সমীক্ষা করেই বের করে দেওয়া যেত। অর্থাৎ সমীক্ষাতে 5% এরর হয়েছে মানে সমীক্ষাটা খারাপ বা ভুল তা নয়। বিষয়টা হচ্ছে যে খুব ক্লোজ কন্টেস্ট। এইবার আমি বলতে পারা মুশকিল যে কে জিতবে কে জিতবে না। ইট ইজ রিয়েল চ্যালেঞ্জ ফর দ্য প্রেডিকশন, যারা প্রেডিকশন করে তাদের কাছে। এইবার মেধা যদি খুব ভালো হয়, যেমন আমি দীর্ঘদিন ধরে দেখেছি লোকনীতির প্রেডিকশনের একটা ইতিহাস ছিল, তারা এখন আর তারা প্রেডিকশন করছে না। আমার লোকনীতি সমীক্ষা কিন্তু প্রেডিকশন করে না, তারা ভোট পার্সেন্টেজ বলে, সিট প্রেডিকশন করে না। চেন্নাইয়ের ইনস্টিটিউট অফ ম্যাথমেটিক্সে রাজীব কারেন্ডেকার ছিলেন, তিনি ম্যাথামেটিক্যাল মডেল টডেল তৈরি করতেন, আর সাংঘাতিক ইনপুট দিতেন তার মধ্যে যোগেন্দ্র যাদব, অর্থাৎ পলিটিক্যাল ভিউজ, যেটা তখন কিন্তু খুব বড় ইস্যু হয়ে যায়। এইবার গণ্ডগোলটা হলো এই অবধি তো ঠিক ছিল যে একটা পলিটিক্যাল ভিউজ হবে, সেফোলজিস্ট তো তাই করবেন যে তার তো একটা পলিটিক্যাল ভিউজ থাকবেন, শুধু তো ম্যাথামেটিক্যাল করলে তো সত্যিই গণ্ডগোল হবে। তার কারণ আমার ভারতবর্ষে 50% ওপরে ভোট পেয়ে ক্ষমতায় এসছে এরকম প্রায় নেই ইতিহাস, অর্থাৎ 50% পেয়ে ক্ষমতায় আসেননি এটাই বেশি। এমনকি 28%, 30% ভোট পেয়েও ভারতবর্ষে ক্ষমতায় এসছে। তার মানে ভারতবর্ষের বেশিরভাগ মানুষ তাকে ভোট দেননি, সেই সরকারকে ভোট দেননি, এইটা বুঝতে হবে।
তবুও তারা ক্ষমতায় সংখ্যা গরিষ্ঠের মতে মতে হুম এত স্প্লিট যে সে সংখ্যাটা বেড়ে গেছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে প্রেডিকশন হচ্ছে ভীষণ চ্যালেঞ্জের ক্ষেত্রে। হুম কিন্তু একাডেমিক অনুশীলনের ক্ষেত্রে এটা সমস্যা নেই, হুম কারণ তার তো সমীক্ষা করছি সে, হুম তার অ্যাপ্রোচ বা তার অ্যাপ্রোচ একদম outcome আলাদা। একদম আলাদা। এই অবধি আমাদের একটা চলন বা বলতে পারি একটা স্ট্যান্ডার্ডাইজেশন ছিল। হুম এটা আরও গন্ডগোল হয়ে গেল পরবর্তীকালে যখন আমরা দেখলাম বিভিন্ন মার্কেট রিসার্চ কোম্পানিগুলো এখানে নেমে গেলেন। হুম কারণ তারা মনে করলেন যে আমি তো রিসার্চটা করি, সমীক্ষাটা করি, হুম কিন্তু মুশকিল হলো তার তো ওই পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা বোধহয় অতটা ছিল না। হুম এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তারা হয়তো সৎভাবেই কাজটা করেছেন, কিন্তু যে ইনপুটটা দেওয়ার কথা ছিল, যে কারেকশনটা দেওয়ার কথা ছিল ডেটায়, হুম সেটা হয়তো একটা ল্যাক হয়ে গেল, গ্যাপ হয়ে গেল। এবং এখানে তো বোধহয় আরেকটা জিনিসও ম্যাটার করে, সেটা হচ্ছে যে আমি কি কি জিজ্ঞাসা করছি পরপর, কি কি পয়েন্টে, মানে জিজ্ঞাসার মধ্যে জিজ্ঞাসা কি কি করছি চেয়েও বড় কথা হচ্ছে কেমন ভাবে করছি, কেমনভাবে করছি, কার কাছে করছি। এখানে একটা জিনিস খুব গুলিয়ে যায়, র্যান্ডাম স্যাম্পলিং সবাই বলে, আসলে র্যান্ডাম স্যাম্পলিং করে না, বেশিরভাগ ক্ষেত্রে সেটা আরবিটারি স্যাম্পলিং। আরবিটারি আর র্যান্ডামের পার্থক্য করতে হবে। আরবিটারি মানে যে কাউকে জিজ্ঞেস করতে পারি, কিন্তু র্যান্ডাম ব্যাপারটা একেবারেই একটা স্ট্যাটিস্টিক্যাল প্রসেস, একেবারেই একটা স্ট্যাটিস্টিক্যাল প্রসেস। এবং এই র্যান্ডাম করা মানে যেমন ধরো আমার লোকনীতি, তার মেথোডোলজি সে খুব পরিষ্কারভাবে স্পষ্টভাবে ডিক্লেয়ার করে তার ওয়েবসাইটে যে আমরা এই করেছি। এবং আমরা যেটা আরেকটা করতে পারি সেটা হচ্ছে প্রতিটা ইলেকশনের পর আমাদের প্রাইমারি ডেটা আমাদের ওয়েবসাইটে থাকে। আচ্ছা, ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হয়, একদম ডিসক্লোজ করে দেওয়া হয়। আচ্ছা, কতজনের সাথে কথা বলেছি, আমাদের মেথডটা কি ছিল, এটা ইম্পর্টেন্ট ছিল। যে আমরা যেমন করি একটা পিপিএস মেথড আছে আমাদের, যেখান থেকে আমরা অ্যাসেম্বলিগুলোকে ঠিক করি, যে পপুলেশন প্রবাবিলিটি সিস্টেম, এবং তারপরে নিচু তলায় গিয়ে আমরা সিস্টেমেটিক র্যান্ডাম স্যাম্পলিংয়ের জায়গায় আসি। সেই সিস্টেমেটিক র্যান্ডাম স্যাম্পলিং করে আমরা একেবারে রেসপন্ডেন্ট শুদ্ধ আমরা সিস্টেমেটিক র্যান্ডাম স্যাম্পলিং ফলো করি। অর্থাৎ আমাদের একজন ইনভেস্টিগেটর সে ভোটার লিস্ট থেকে মিলিয়ে এই লোকটাকে গিয়ে জিজ্ঞেস করতে হবে, ওই লোকটাকেই খুঁজে বার করতে হয় তাই তার বাড়িতে, মানে যদি আমি সেই ব্যক্তিটা হয় তোমাকেই খুঁজে বার করতে হবে, তাকে ইন্টারভিউ করতে হবে, নয়তো এই স্যাম্পলিং মেথডটা এরর হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি দাবি করতে পারবো না যে আমি মেথডটাকে খুব রিগোরাসলি ফলো করছি। একটা প্রশ্ন যে এই মেথডটাকে ফলো করা খুব কঠিন কাজ, যে ওই লোকটাকে ইলেকশনের সময় তাকে ধরা, কমিউনিকেশন তখন খুব সমস্যাদায়ক থাকে, রাস্তাঘাটে গাড়ি কম থাকে, সেই প্রত্যন্ত গ্রামে যাওয়া বা কোনো একটা হিলে যাওয়া, তুমি ভাবো না দার্জিলিংয়ের সোনাদা একটা গ্রাম, তার ভেতরে একটা লোক সিলেক্ট হয়েছে, তাকে গিয়ে ইন্টারভিউ করতে হবে, গিয়ে তাকে দেখলাম তিনি নেই, তিনি পাশের বাড়ি দোকানে গেছেন, তিনি আসবেন কখন, বসে থাকতে হবে। ফলে এই হ্যাঁপাটা অনেকে বললেন যে আমরা এটাকে হ্যাঁপাই মনে করলাম। তখন কি হলো, আরবিটারি তারা প্রশ্ন করতে লাগলেন। বলা হলো যে তোমরা যাও, গিয়ে একটা শহরে যাও, সেখানে গিয়ে তোমরা ইন্টারভিউ করো, কাকে করবে কিভাবে করবে তা বলা হলো না। আচ্ছা, এখান থেকে শুরু হলো একটা গ্যাপ, স্ট্যাটিস্টিক্যালি ইনভ্যালিড একটা বস্তু শুরু হলো এখান থেকে। আচ্ছা, কীরকম, খুব ইন্টারেস্টিং। আমি কোনো সংস্থার নাম করছি না, করা উচিতও নয়। এখন আমরা প্রায়শই শুনি এবং রাজনৈতিক নেতারাও টিভির চ্যানেলে বসে একটা কথা বলে, স্যাম্পল সাইজটা ঠিক কত ছিল। আসলে স্যাম্পল সাইজ কি মাথায় খায় না, মাথায় দেয়। স্যাম্পল সাইজটা ঠিক প্রশ্নটা নয়, প্রশ্নটা হলো কি করে স্যাম্পলটা নেওয়া হলো, এই প্রশ্নটা। একটি সংস্থা যারা দাবি করলো প্রায় 5 লক্ষ লোকের সাথে আমরা কথা বলেছি। আচ্ছা, হ্যাঁ,
5 লক্ষ লোকের সাথে আমি কথা বলেছি, এবং 5 লক্ষ লোকের সাথে কথা বলার পরেও তার দেখলাম যে রেজাল্টটা ঠিক এলো না। এইবার আমার তার কাছে প্রশ্ন থাকতেই পারে যে কেন এলো না, এটাও তো একটা বৈজ্ঞানিকভাবে দেখতে হবে। তুমি সব ছেড়ে দাও, উদ্দেশ্য প্রণোদিত কি না বা এর পেছনে কি কাজ করেছে সব দরকার নেই আমার সরাসরি প্রশ্ন যে এটা কেন হলো না। অ্যাজ এ ম্যান অফ মেথড আমাকে এটা জানতে হবে, কারণ এটা নিয়ে তো আমি কাজ করি। দেখা গেল তার উমেন রিপ্রেজেন্টেশন হচ্ছে 15%। ওখানেই তো আমার স্যাম্পল ঝাড় হয়ে গেল। অর্থাৎ আমি 100%-এর মধ্যে 85% শুধু ছেলেদের সাথে কথা বলেছি। অর্থাৎ মেয়েদের যে আলাদা ভোটিং হতে পারে এরকম শুধু ছেলে নয়, আদিবাসীদের আলাদা ভোট হতে পারে, মুসলিমদের আলাদা ভোট হতে পারে, সংখ্যালঘু বিভিন্ন যে সংস্থা আছে, যে কমিউনিটি আছে তাদের আলাদা ভোট হতে পারে, এজ গ্রুপের আলাদা ভোট হতে পারে। এটা তো আমি ভাবিনি। এই র্যান্ডামনেসটা যদি না থাকে তাহলে কিন্তু সেই সার্ভেটা ঠিক হলো না। আমাদের স্টাডিতে আমরা এই দাবিটা করার জন্য যেটা করি, আমরা সেন্সাস ডেটা আর আমাদের সমীক্ষার যে ডেটা, অর্থাৎ ধরো পশ্চিমবাংলায় যদি 27% মুসলিম থাকে সেন্সাস ডেটায়, আমরা বলি যদি 30% হয় বা এদিকে 25% হয়, আমরা বলবো এটা ঠিকঠাক স্যাম্পল, মুসলিম রিপ্রেজেন্টেশন হলো। আমাদের এখানে 5% আদিবাসী আছে আচ্ছা পশ্চিমবাংলায়, তাহলে আমার ডেটায় এই আদিবাসী ওই 3 থেকে 6-7%-এর মধ্যে থাকতে হবে। অর্থাৎ পাবো ঠিকঠাক একদম প্রতিটা কমিউনিটিতে আমার সমান রিপ্রেজেন্টেশন যেটা আছে তার রিপ্রেজেন্টেশন ঘটতে হবে। যদি ঘটে তাহলে আমি এই দাবি অন্তত করতে পারি যে আমার সমীক্ষাটা ঠিকঠাক হয়েছে, অর্থাৎ আমার মেথডটা ফুল প্রুফ। এই মেথডটা যদি সবাই শেয়ার করে দিত না, তাহলে আজকে এত প্রশ্ন উঠত না। এখন যেমন নানা ধরনের প্রশ্ন উঠে গেছে, এই প্রশ্ন ওঠার আগের কিন্তু এইটা আমরা সবাই খুব ট্রান্সপারেন্ট থাকতে পারি যদি আমরা এটাকে শেয়ার করি যে আমরা এইভাবে করেছি, আমার এই রিপ্রেজেন্টেশন। এটা না শেয়ার করা বা নন ট্রান্সপারেন্ট থাকার মোটিভ কি বা বলে তোমার মনে হয়? মোটিভ বলতে, যেহেতু আমরা শুধু স্যাম্পল সাইজের দিকে খেয়াল করছি, আমরা মেথডের টেকনিকটা বা মেথডের যে ওই যে বললাম যে 5 লক্ষ লোকের সাথে কথা বলতে গেলে সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিংয়ে যে পরিমাণ খরচ, ওই খরচ কেউ দেবে না ভারতবর্ষে। তাহলে আমাকে অনেক কম পয়সায় কোট করতে হচ্ছে। আমার লড়াইটা তো ওখানেও চলছে, ফলে আমি কম্প্রোমাইজ করছি, ফলে হয়তো আমি দিতে পারছি না বা আমি দাবি করেও এটা বলতে পারছি না। মানে আমি বিশ্বাস করি না জানো শুভানুন যে মিডিয়া প্রভাবিত করে। অনেককে এই প্রশ্ন ওঠে যে মিডিয়া হাউস, আমি খুব আসছি আর কি তোমার কাছে, আমি খুব স্পষ্ট না, আমি তোমার মুখ দেখে মনে হচ্ছিল যে তুমি ওই জায়গায় যাচ্ছ। তো মানে এই অবিশ্বাসটা তো মানুষের, যে মিডিয়া খুব, আমার মনে হয় না এটা না। মানে আমার যেহেতু মাস কম ছিল, তারপরে যেহেতু সিনেমা নিয়ে পড়াশুনো করেছি, তো মিডিয়া আমাকে মিডিয়ার সাথে মানে সোকল মিডিয়ার সাথে একটা বড় হওয়া, মানে মিডিয়ার সাথে একটা যাত্রা শুরু হয়েছে। এবং যেমন ধরো আমি একটা জিনিস তো তুমি যেমন ধরো মানে টেলিভিশন আমাদের ঘরে আসার পরে 1975-এ টেলিভিশন যে ঢুকলো, দূরদর্শন এলো বা টেলিভিশন ইন্ট্রুশন আমাদের জীবনযাত্রা এবং সব কিছুতে অনেক রদবদল এলো, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে ডিজিটাল মিডিয়ার বুমের ফলেও হয়তো হয়েছে। তাহলে সত্যি আমি যেটা শুনি যে মিডিয়া, সোকল্ড মিডিয়া, সিনেমা, অ্যাডভার্টাইজমেন্ট বা এই জাতীয়, এবং এখন নিউজ মিডিয়ার যে বারবার, তুমি আমাকে একটা জিনিস বোঝাও, যেগুলো বিগ হাউস তারা ফেল করলো এটা করতে গিয়ে, তাহলে তাদের কি ভবিষ্যৎ ভালো মিডিয়ার ব্যবসা হিসেবে? তাহলে তারা কেন করবে? আমার কাছে এই প্রশ্নটা বারবারই যে কেন তাহলে তারা করবে? এই মোটিভেটেড কাজ করে তাদের কি লাভ? প্রিপোলে হলে তবু একরকম যে মানুষকে প্রভাবিত করা যায়, কিন্তু এক্সিট পোলে করে লাভটা কি? তখন তো ভোট দিয়ে ফেলেছে মানুষ, তখন তার প্রভাবিত হওয়ার ব্যাপার নেই। তাহলে এই ভুল জিনিসটা প্রকাশ করে তার কি লাভ হলো?
কারণ তার তো বিশ্বাসযোগ্যতা কমলো। হুম সে যতই দায় ঝেড়ে ফেলুক যে আমরা করিনি, সমীক্ষা সংস্থা করেছে, কিন্তু মানুষ তো বলে ওটাই বিপি আনন্দ দেখেছি, ওটা TV9 দেখেছি, ওটা 24 ঘন্টায় দেখেছি, এক গাদা চ্যানেলের নাম বলে। মানুষ তো সমীক্ষক সংস্থা দিয়ে বলে না। না। এবং কজন মনে রাখে সমীক্ষক সংস্থার নাম? দেখ ওই চ্যানেলটা বলছে। তার ফলে দায় সে যতই ঝাড়ার চেষ্টা করুক, ডিসক্লেমার দিক, দায় তো তারই। বা এই নাম, এনাদের নাম যেমন উঠে এসেছে, ধরো যোগেন্দ্র যাদবের ওনার নাম উঠে এসেছে, বা পিকে এরকম একজন নাম। পিকে তো প্রেডিকশনে যাননি কখনো, পিকের কাজটা একটু আলাদা, আমি ওটা পরে আসছি। আচ্ছা। তো এই জায়গা থেকে আমার যেটা মনে হয়েছে যে মিডিয়া হাউসগুলো করে, এটা আমি বিশ্বাস করছি না। আচ্ছা। আমার মনে হয়েছে এটা একটা পদ্ধতিগত ত্রুটি আছে এই সমীক্ষার মধ্যে, সেটা হচ্ছে মেথোডোলজিক্যাল এরার। আমি সরাসরি এইটা বলছি, যেটার ফলে একটা সমস্যা হচ্ছে। এবং এই জিনিসটা খুব পরিষ্কার বুঝতে হবে যে স্যাম্পল সাইজ হ্যাঁ একটা ম্যাটার করে ঠিকই, কিন্তু সেইটা কত হলে ম্যাটার করে সেটা খুব ইম্পর্টেন্ট না। যেমন ধরো সারা ভারতবর্ষের ক্ষেত্রে যদি আমি প্রেডিক্ট করতে যাই, 15-20 হাজার স্যাম্পল ইজ এনাফ। এইবার যদি তুমি স্টেট ওয়ারি বলতে যাও তাহলে আরেকটু বেশি স্যাম্পল দরকার, কারণ তখন তোমার স্টেটের ভাগে একটা নির্দিষ্ট স্যাম্পল থাকতে হবে যেটা থেকে তুমি স্টেটটাকে রিপ্রেজেন্ট করতে পারো, কারণ ওটা তো ন্যাশনাল স্যাম্পল। এইবার তুমি আরও নিচে নেমে যদি আসো কখনো, যে তুমি অ্যাসেম্বলি ওয়াইজ বলবে, তাহলে তোমার ভয়ঙ্কর একটা স্যাম্পল দাঁড়াবে। এবং ওই স্যাম্পলটা ওই মেথড দিয়ে একসাথে ওই কম সময়ের মধ্যে, আমার মনে হচ্ছে এটা একটা জায়ান্ট ওয়ার্ক, এবং এর জন্য যে পয়সার দরকার, যে টাকা, যে রিসোর্সের প্রয়োজন, সেইটা বোধহয় এখনই আমাদের কোনো মিডিয়া দিতে প্রস্তুত বলে আমার অন্তত জানা নেই। আচ্ছা। তো এইখান থেকে কিন্তু আমি বলতে পারি যে এটা আমি মোটিভেটেড আমি বলছি না, বরং আমার বলার কথা আর একটা অন্য। তুমি যে পিকের শব্দটা তুললে, প্রশান্ত কিশোর এখন খুব জনপ্রিয় ব্যক্তি। আমি বললাম বটে যে উনি প্রেডিকশন করেন না, কিন্তু এই 24 সালের আগে উনি একটা ছোট্ট প্রেডিকশন করেছিলেন এবং এই নিয়ে অনেক বিতর্ক হয়েছে। আমি ওই বিতর্কে যাচ্ছি না, তার কাজটা কিন্তু আলাদা। তিনি কিন্তু পলিটিক্যাল পার্টির হয়ে কাজ করেন। মানে এখন মুশকিলটা হয়েছে অনেকগুলো পলিটিক্যাল পার্টি সমীক্ষায় নেমে গেছে, যার ফলে মানুষের কাছে কিন্তু একটা প্রশ্ন উঠে গেছে এই সমীক্ষাগুলো নিয়ে, এবং তার ফল কিন্তু খারাপ হচ্ছে, একটা সার্বিক ফল খারাপ হচ্ছে। মানে তুমি যদি বলো যে আমি ধরো আমার সংস্থা হচ্ছে CSDS লোকনীতি, আমি পশ্চিমবাংলার একটা গ্রামে গিয়ে বললাম এটি দিল্লির একটি সংস্থা, যেই দিল্লি শুনলো বলবে বিজেপি পাঠিয়েছে। হই হই করে কিছু তৃণমূল লোক বা আমাদের সরকারি লোক জটে যাবে, বলবে এটা ঠিক না। আবার উল্টো জিনিসটাও হয়, বিজেপি বলবে যে তৃণমূল পাঠিয়েছে, পিকের লোক। তো গন্ডগোলটা এখন বিশ্বাসযোগ্যতার জায়গাটায় কিন্তু সমীক্ষকরা সমস্যায় পড়ে যাচ্ছেন এবং হারাচ্ছেও, তো হারাচ্ছে, যেহেতু রাজনৈতিক দলগুলো সমীক্ষায় নেমেছে। কারণ আমরা সমীক্ষার এথিক্সে বলতাম, বারবার যেটা বলেছি, যে তোমাকে তো আলটিমেটলি কোথাও জানতে হচ্ছে যে লোকটা কাকে ভোট দেয়। এবার একজন পলিটিক্যাল পার্টি যখন এইটাকে কন্ডাক্ট করছেন, তার মানে তো তুমি ভিক্টিমাইজ হওয়ার তোমারও জায়গা থাকতে পারে। এবং পলিটিক্যাল পার্টি কন্ডাক্ট করছে মানে সেখানে সে তো বায়াসড, প্রোপাগান্ডিস্ট, এবং এবার সে মুশকিলটা হচ্ছে সে নিজের নামে করছে না। আচ্ছা। সে নানা ধরনের কোম্পানি ফর্ম করে বিভিন্ন করে করছে, ফলে এই যে মিসট্রাস্ট ইস্যু হয়ে যাচ্ছে, অর্থাৎ মানুষের মধ্যে একটা মানে তাহলে এরা কারা? আগে আমরা ধরেই নিতাম এই কাজটা সাংবাদিকরা করে, সংবাদ মাধ্যমগুলো। আমরা অত বুঝতাম না যে সমীক্ষক সংস্থা হয়, এটা একাডেমিক্যালি করা হয়, এটা হয়, এইগুলো আমরা বুঝতাম না। কারণ এখন এমনি পোস্ট পোল করা কিন্তু এখন সত্যিই খুব সুবিধার, এখন এক্সিট পোলের দরকার হয় না লাস্ট ফেজ ছাড়া, কারণ এখন এক একটা জায়গায় অনেক দিন ধরে ভোট হয়, এবং ভোটের পরে রেজাল্ট বেরোবার আগে অন্তত 4-5টা দিন পাওয়া যায়।
এবং এখন আগেকার মতো ওই কোশ্চেনিয়ার আসবে, সেটা এন্ট্রি হবে, তারপরে হবে, ওইটার দরকার নেই, এখন অ্যাপে হচ্ছে। ফলে যখনই ইন্টারভিউটা হয়ে যাচ্ছে তখনই সেটা এন্টাইটেলড হয়ে যাচ্ছে। ফলে এখন পোস্ট পোলটাই করা যায় 4-5 দিন ধরে, তার বাড়ি বাড়ি গিয়ে তাকে একটু মেক কমফোর্ট জায়গাটা দেওয়া, সে সবার সামনে বলল না, বুথ থেকে বেরিয়ে যখন বলছে চারপাশে একগাদা লোক দাঁড়িয়ে আছে, সে তখন তার মতামতটা ডিসক্লোজ করতে গেলে 5 বার ভাবছে। এইটা এখন ইস্যু হচ্ছে না। যেই মুহূর্তে তুমি পোস্ট পোল করছো, ওটা একদম, সে তো বাড়িতে আছে, সে তো বাড়ির থেকে উত্তর দেবে। 1:1 প্রভাবিত হওয়ার জায়গা অনেক কম, ফেস টু ফেস ইন্টারভিউ। এবং আরেকটা উপদ্রব হলো যে টেলিফোন সার্ভে, অর্থাৎ ফোন করে আমি জিজ্ঞেস করছি, ধরো তোমাকে তুমি একটা ফোন পেলে, আমি অমুক সংস্থা থেকে বলছি যে আচ্ছা আপনার কি মত, আমি মতামতটা নিয়ে, এইবার আমার যেমন ফোন করলে আমি বলবো আমি তো মতামত দেবো না আপনাকে, তুমি মতামত দিলে না, কিন্তু এইটার কোনো ভ্যালিডিটিও নেই যে যিনি দিচ্ছেন তিনি কি দিচ্ছেন, কাকে দিচ্ছেন, এই যে তোমার কেন দেবে না তুমি, ট্রাস্ট ইস্যু, তুমি তাকে দেখতেই পাচ্ছ না, একদম তুমি জানো না ফোনটা করতে। কারণ আমার কাছে তো সাইবার ক্রাইম, সাইবার সিকিউরিটি এগুলোও চলে এসছে একদম। তো এই যে ইলেকট্রনিক্যালি যেগুলো হচ্ছে সেগুলো নিয়ে, এগুলোও এখন একটা বড় জায়গা, আসলে কস্ট কাটিংয়ের জন্য অনেক কিছু হয়। সো যে জায়গায় মূল হ্যাম্পারটা হচ্ছে, সেটা কিন্তু আমি আবার বলছি যে একাডেমিক চর্চার জায়গাটা গুলিয়ে গেল ডিউ টু দিস কাইন্ডস অফ সার্ভে। এবং তাতে মানে তুমি বিং স্টুডেন্ট অফ দ্যাট এবং প্র্যাকটিশনার অফ মানে তুমি কি মনে করছো, মানে এটা সব থেকে এফেক্ট করছে কোথায়, এবং সব থেকে ডিসঅ্যাডভান্টেজ জায়গায় কাদেরকে নিয়ে যাচ্ছে, বা কাদেরকে বেশি ভালনারেবল করে তুলছে? ভালনারেবল, দেখো, প্রথম কথা হচ্ছে এমনি গ্রামের লোক প্রচুর সমীক্ষা সহ্য করে, আমাদের শহরের লোকটা সহ্য করে না। তুমি যে কোনো একটা হাইরাইজ বিল্ডিংয়ে যাও, এই পাটুলি থেকে সব জায়গায় শুরু করে, সেখানে বড় বড় করে লেখা আছে যে সার্ভেয়ার আর সেলসম্যান আর নট অ্যালাউড। ঠিক আছে, অর্থাৎ আমি একটা যদি একাডেমিক সার্ভেও করতে যাই, আমাকে কিন্তু ওই পর্যায়েই এখন দেখা হয় শহরে। এবার গ্রামের লোকের এই সুবিধাটা নেই, তাদের ওই রকম একটা উর্দিধারী সিকিউরিটি নেই, তাকে গিয়ে আমি অ্যাপ্রোচটা করতে পারি, তাকে গিয়ে আমি প্রশ্নটা করতে পারি। এই প্রশ্নের যন্ত্রণা তাকে অনেক দিন ধরে সহ্য করতে হয়। শুধু যে ইলেকশন রিলেটেড তা না, যে কোনো ইস্যুতেই একটা করে সার্ভে হয়, হ্যাঁ, পিএইচডিতে হয়, নানাভাবে হয়, সারা পৃথিবী জুড়েই হয়। এবার পৃথিবী জুড়ে একটা অন্য সুবিধে আছে, যাকে প্রশ্ন করা হয় তার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়, তাকে টাকা দেওয়া হয়। আমার এখানে এই সুযোগ নেই, ফলে আমরা তাকে প্রায় স্বেচ্ছাশ্রমে নিয়ে এসেছি যে তুমি এই সময়টা দেবে। এই দাবি তার নেই যে এই সময়টা যে আমি দেবো, আমার কি লাভ, আমাকে বলতে হয় তোমার কোনো লাভ নেই। এই জায়গা থেকে আমরা আটকে যাচ্ছি বারবার, যে এই যে সমীক্ষা, সুতরাং এর যে পাথটা হতে পারত যে খুব সুন্দর একটা একাডেমিক জায়গা, এই জায়গাগুলোকে আমরা নারিশ করতে পারছি না, কারণ এটা এত বেশি চাপ হয়ে গেছে। একটা মানুষ কটা উত্তর দেবে, একদম কটা উত্তর দেবে, কাকে উত্তর দেবে, এবং সে জানে না কিসের উত্তর দিচ্ছে। ফলে এটা এখন নতুন চ্যালেঞ্জ আমাদের কাছে, কিন্তু এই কাজটা আমাদের করে যেতে হয়, যেহেতু আমরা একটা কমিটমেন্ট করেছি নিজেদের কাছে যে এই চর্চায় আমরা থাকব, এই চর্চা নিয়ে আমরা এগোবো। ফলে এই সমীক্ষাটা না করলে তো আমি জানতেও পারবো না, আমার তো আর কোনো উপায় নেই জানার। আমার একটা প্ল্যানিং করি আর যাই করি, আমার তো একটা সমীক্ষার প্রয়োজন হয়, কারণ সমীক্ষা ছাড়া কথা বললে কমন সেন্সে কথা বলা হয়, আর কমন সেন্সে কথা খুব মুশকিলের। মানে আমি এখানে একটা জনপ্রিয় গল্প বলতে পারি। আমাদের একটা স্টাডির একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে 2007-8 সালে আমরা একটা প্রোগ্রাম করতাম, মানে সিএসডিএস থেকে করা হতো, মুড অফ দ্য নেশন। এটা CNN IBN নিউজ চ্যানেলে হতো, মুড অফ দ্য নেশন। তার আগে বোধহয় হতো না স্টেট অফ দ্য নেশন, তারপরে হলো মুড অফ দ্য নেশন। তা এটাতে আমরা বিভিন্ন ইস্যুতে, মানে ওই ইলেকশনের সময় না, সমীক্ষা করতাম।
তো আমরা কি করেছি, লোকের কাছে সচিন তেন্ডুলকরের ছবি নিয়ে গেছি। বললাম ইনি কে? খুব ইন্টারেস্টিংলি তখন সচিন খুব তুঙ্গে, দারুণ খেলছেন। তোমার কোনো ধারণা আছে কত শতাংশ লোক সচিনকে চিনেছিল? মাত্র 19% লোক সচিনকে রেকগনাইজ করেছিল যে এটা সচিন তেন্ডুলকর। আচ্ছা, আমি এই ধারণাটার আগে যে ধারণা মানুষের ছিল ওই সমীক্ষার আগে, সবাই বলেছি আমরা প্রায় 70% লোক সচিন তেন্ডুলকরকে চেনে। আচ্ছা, অমিতাভ বচ্চন নয়? না না, আমরা ভেবেছিলাম আচ্ছা যে চেনে, সচিনের এত জনপ্রিয়তা আমরা সচিন, কিন্তু আমরা দেখলাম মাত্র, আসলে আমরা যখন বলছি যে এতজনকে চেনে, তখন আমরা ভাবছি না যে ভারতবর্ষে সবার ঘরে কেবল টিভি আছে কিনা, আমরা ভাবছি না আমার মা ঠাকুমা রোজ খেলাটা দেখেন কিনা, আমরা এগুলো তাদেরকে আমার হোমোজিনিয়াস সোসাইটির মধ্যে আমি মানছিই না। সচিনকে চিনবেন এটা হয় নাকি? তা যাই হোক, সেইটার হ্যাঁ আমাদের উত্তরে এসেছিল সবচেয়ে বেশি চেনে মহাত্মা গান্ধীকে, খুব ইন্টারেস্টিংলি, কারণ টাকাতেও ছাপ আছে। তো সমীক্ষার দরকার আছে, ভীষণ রকম আছে, কিন্তু এবার আমি তোমাকে বলতে পারি না যে এটাকে রেস্ট্রিক্ট করো, তাহলে এই রেস্ট্রিকশন, যে কোনো রেস্ট্রিকশন না মুশকিল হয়, ভালোর ওপরেও রেস্ট্রিকশন আছে, খারাপের ওপরেও রেস্ট্রিকশন আছে। সেটাই, তুমি সিনেমা নিয়ে কাজ করছো, তুমিও জানো যে তুমি সেন্সরশিপের পক্ষে বলবে না বিপক্ষে বলবে। এই প্রশ্ন যদি আমি তোমাকে বলি তাহলে তুমিও ঘাবড়ে যাবে যে সেন্সরশিপে অনেক ভালো ছবি মারা যায়, খারাপ ছবি তো পরের কথা। ঠিক আমাদের এই ধরনের কাজে যদি রেস্ট্রিকশন হয় তাহলে তো আমাদের এই চর্চার জায়গাটাও নষ্ট হবে। কিন্তু এটা তো ঠিক যে এখানে এমন কিছু সমীক্ষার নামে চলছে যেটা আদতে ভোট ম্যানেজ করা, ভোট ম্যাপিং করা, কারণ এখন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন এজেন্সি তৈরি করছে, এজেন্সি শরণাপন্ন হচ্ছে, তারা ঠিক করে দিচ্ছে নেতাকে কি করতে হবে। কারণ আগে ভোটটা ছিল ইডিওলজি ভিত্তিক, অর্থাৎ তোমার কি করা উচিত তুমি সেটা বলবে, আর এখন ভোট হয়েছে কি কি মানুষ কি চাইছে, মানুষ ঠিক চাক ভুল চাক আমি সেটাই দেবো, যেটা করলে ভোটটা হবে, অর্থাৎ এটা ম্যানেজড হচ্ছে। এবং একটা হাওয়া খুব সুন্দর উঠেছে এই সমীক্ষকের মধ্যে, আমরা দেখেছি বারবার, খুব ইন্টারেস্টিং, যে আমি আমার ভোটটা নষ্ট করব না, যে জিতবে তাকে দেব। আচ্ছা, যে জিতবে এটা কে ঠিক করলো, কে জিতবে? তাহলে একদল বলল যে এটা সমীক্ষক সংস্থারা করে, তারা হাওয়া তোলে যে কে জিতবে। ইলেকশন কমিশন সেটাকে এড়াবার জন্য বললেন যে একেবারে ভোটের আগে অমুক দিনের পর থেকে আর করা যাবে না, কিন্তু মানুষের মনে যে হাওয়া তোলা তো উঠে যায়। এবার প্রশ্ন হলো তাহলে কি এটা আমি করতে দেবো না করতে দেবো না? আমার তোমার আগের কথা থেকে মানে একটা খুব স্ট্রাইকিং কোয়েশ্চেন হট করে মাথায়, তুমি বলছো যে যে যারা লিডার তারা এটা বোঝার চেষ্টা করছে যে মানুষ কি চাইছে সেই অনুযায়ী আমাকে কেটার করতে হবে, সেই অনুযায়ী আমাকে পারফর্ম করতে হবে। তার মানে আমি ধরে নিই যে কনজিউমার, যে যারা হচ্ছে ভোটার, মানে তারা কি অ্যাকচুয়ালি লিডারশিপকে ইনফ্লুয়েন্স করছে, মানে ভোটিং এতে করছে, তো সাংঘাতিকভাবে করছে, তার জায়গায় নেমে আসতে হচ্ছে, তার জায়গায় নেমে আসতে হচ্ছে। ধরো মমতা ব্যানার্জির যদি আমরা কিছু ভাষণ শুনি, অত সুন্দর কমিউনিকেশন স্কিল আমি অন্তত খুব কম নেতা নেত্রীর মধ্যে দেখেছি। কি বলছেন, আমি আপনার ঘরে বাসন মেজে দেবো, এটা তুমি হাসতে পারো, কিন্তু এর রাজনৈতিক ডিভিডেন্ডটা ভাবো তো। একটা মানুষের কানে বাজিং হচ্ছে যে সে আমার ঘরের লোক, আপনারা রাগ করবেন না, আমি আপনাদের বাসন মেজে দিতে পারি। ফলে এই যে প্রতিটা জায়গায়, এবং এটা হয়তো কোনো কোনো নেতা স্বতঃস্ফূর্তভাবে বলছেন না তা না, কিন্তু বহু ক্ষেত্রে এটাকে এজেন্সি দ্বারা ম্যানেজড হচ্ছে, অর্থাৎ ভোটারের ওপিনিয়ন ম্যানেজড হচ্ছে। আগে যেটা পোশাক আশাকের ক্ষেত্রে হতো, এখন সেটা ভোটিংয়ের ক্ষেত্রে হচ্ছে। অর্থাৎ খুব ইন্টারেস্টিংলি তুমি যদি দেখো, খুব বড় ঝুলের প্যান্ট পরাটা খুব একটা ফ্যাশন ছিল। বলিউডের অনেক নায়করা পরতেন,
এবং ওইভাবে। তারপরে হলো খুব চুস প্যান্ট পরা, অর্থাৎ গায়ের সঙ্গে একদম লেগে থাকবে, এমনকি একটা 10 পয়সা থাকবে সেটাও দেখা যাবে বাইরে থেকে, মানে স্পষ্ট অবয়ব বোঝা যাবে। এবার ওই জেনারেশনের ছেলেরা মনে করতো ওইটা পড়লে বেশি ভালো লাগছে, এই জেনারেশনের ছেলেরা ভাবলো যে না এইটাতে বেটার লাগছে। কখনো কান ঢাকা চুল, কখনো চুলের বলে গেল, কখনো তেরে নাম হয়ে গেল। সুতরাং ফ্যাশন ঠিক করে দিয়েছিল যে তুমি কি পড়বে। কনজিউমারিজমটা তুমি যখন তুললে এইটাই তো সব ঠিক করছে যে তুমি কি করবে। অর্থাৎ তোমার আগে তুমি যখন দর্জির কাছে যেতে তোমার কোমরের সাইজ 33 হতে পারে, 32 হতে পারে, 31 হতে পারে, কিন্তু এখন ঠিক হয়ে গেছে যে 32 আর 34-এর ভেতরকার যা হবে তাকে একটা কিছু সিলেক্ট করে নিতে হবে। অর্থাৎ সেটা প্রিডিটারমিন, তোমাকে সেখানে ঢুকতে হবে। ঠিক ভোটের ক্ষেত্রেও এটা হয়েছে। এই এজেন্সিগুলো এই সমীক্ষা করে 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 মানুষের কাছ থেকে বুঝে একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করেছে যেখানে সবকটা মানুষকে ঢুকিয়ে দেওয়া যায়, এবং এখান থেকেই হাওয়াটা তুলছে যে কে জিতবে কে হারবে। এবং মানুষ সিদ্ধান্ত নিচ্ছে, যে মানুষ হয়তো কালকে অবধি ভেবেছে যে আমি অন্য কাউকে ভোট দিতেও পারি বা ভোট দিতে নাও যেতে পারি, সেও ভাবছে যে বোধহয় এ জিতে যাবে, আমার ভোটটা যদি অন্যদিকে দিই আমি হারের দলে হয়ে গেলাম। মানে সেন্স অফ মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনাটা এইরকম, আমি হারের দলে থাকবো না বাবা, আমি জেতার দলে। মানে ভোট নষ্ট মানে নয় তো বলে কেন মানুষ, মানে নষ্টের কোথায় প্রশ্ন আসছে। আমি যদি মনে করি যে কোনো দল ভালো রেজাল্ট করছে বা করছে না, তার থেকেও বড় কথা এই দলটা ভালো, এরা ক্ষমতায় এলে ভালো কাজ করবে, আমি যদি মনে করি আমি তাকেই ভোট দেবো, সে জিতুক বা না হারুক। আমি যদি না দিই সে তো আরও কিছুটা পিছিয়ে গেল। কিন্তু যখনই আমি এই ন্যারেটিভটা মাথায় নিয়ে ফেলেছি না, এইটা কিন্তু খুব সুচারুভাবে নেওয়া হয়েছে, যার ফলে এখন আরও অনেকগুলো প্রশ্ন উঠে যাচ্ছে এই সমীক্ষা নিয়ে, যে লাস্ট অবধি ভাবতে হচ্ছে, যারা প্রেডিক্ট করছেন তাদের ক্ষেত্রেও ভাবতে হচ্ছে যে হাওয়াটা কোন দিকে আছে। অর্থাৎ মানুষ কাকে ধরে ফেলেছে যে জিতবে, এবং সেখানেও ভুল হয়ে যাচ্ছে। কিরকম ভুল হচ্ছে? 2004 সাল মিডিয়া হাইপ হয়ে গেল, প্রথম ভোট দিলাম বোধ, একটা ভয়ঙ্কর মিডিয়া হাইপ, শাইনিং ইন্ডিয়া, প্রায় বিজেপি জিতে গেছে। সমীক্ষক দল যারা প্রেডিকশন করে তারা ভয়ঙ্কর মোটিভেটেড হয়ে গেলেন মিডিয়ার দ্বারা। আচ্ছা, সমীক্ষক দল মিডিয়ার দ্বারা? অবশ্যই, কারণ এটা তো প্রিডিটারমিন্ড একটা প্রচার যে শাইনিং ইন্ডিয়া, এবং বিজেপি প্রায় জিতে যাচ্ছে। চারিদিকে সোনালী চতুর্ভুজ থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এই সেই প্রচুর হয়ে। কিন্তু ভারতের ভোটার কম মোটিভেটেড হয় দেন এই সমীক্ষক, দেন বাকিদের তুলনায়, মানে একটু বুদ্ধিমান মানুষের তুলনায় সাধারণ মানুষ কম মোটিভেটেড হয় আমার ধারণা। তারা খেলাটাকে অন্যদিকে নিয়ে গেলেন, জিতল না সেবার বিজেপি। সমীক্ষক দল মুখ থুবড়ে পড়ল, কারণ তারা বিশ্বাস করতে পারছিল না এটা হতে পারে না। মিডিয়া এমন বিশ্বাসযোগ্যতার জায়গায় নিয়ে গিয়েছিল প্রচারটাকে, শুধু মিডিয়া না, মিডিয়ার পেছনে আরও অনেকগুলো জিনিস কাজ করে। এই যে মোটিভেটেড হয়ে যাওয়া, এটাও কিন্তু এই সমীক্ষার বা এক্সিট পোলের যে প্রেডিকশন সেটার একটা বড় কারণ। যেমন 2019 আমাদের ওয়েস্ট বেঙ্গলে, 2021 প্রায় সব সমীক্ষক দলের মাথায় ছিল যে এখানে তৃণমূল হেরে যাচ্ছে। আর আমার কাছে যখন ডেটা আসছে আমি দেখছি না গল্পটা তা নয়, এবং আমি যখন অ্যানালিসিস করছি আস্তে আস্তে না গল্পটা সেই দিকে যাচ্ছে না। এবার আমি যখন ডেটা ট্রান্সফার করছি, যারা এটা ভাবছেন তারা বলছেন ইজ ইট ট্রু, এইটা আসছে, সমীক্ষাটা কি ঠিক হলো তাহলে? তার কারণ সবাই বলছে তো যে এবারে বিজেপি এখানে ক্ষমতায় চলে আসবে। মানে কত কনভিনসিংলি এই খেলাটা খেলা হয় এবং এই এজেন্সিগুলো তৈরি করে মতামত, যে কত কনভিনসিংলি মানুষের কাছে এটাকে কনভে করে যে আমরা যারা পেশাজীবী এই কাজটাতে তারা মোটিভেটেড হয়ে যাচ্ছে, যেটাকে ঠিক হচ্ছে তাহলে,
মানুষ কি তাহলে মিথ্যা কথা বলল? আমাদের কি ভুল বলছেন মানুষ? এই কনফিউশনটা তৈরি হচ্ছে। ফলে এখন এক্সিট পোল, পোস্ট পোল যাই বলো, তার বড় চ্যালেঞ্জ কিন্তু এই ধরনের এজেন্সির ইনভলভমেন্ট। আমার মনে হয়েছে এটা একটা বড় চ্যালেঞ্জ ফর আস। রাদার আমি এটা বলতে রাজি নই যে মিডিয়া খুব বায়াসলি এটা করছে, কারণ মিডিয়ার কোনো ভেস্টেড ইন্টারেস্ট আমি অন্তত দেখিনি। হ্যাঁ, ফলে এই যে রাজনৈতিক দলগুলো প্রথমত গ্রামে চলে যাচ্ছে, গ্রাম থেকে জিজ্ঞেস করছে এবং একটা চাপানুতোর চলছে, তারা মতামত তৈরি করছেন, এই ধরনের মতামত বাজারে দিয়ে দিচ্ছেন। ফলে এক তো যে মানুষের বিশ্বাসযোগ্য, মানুষ বিশ্বাস করতে পারছে না যে ঠিক হলো কি হলো না, এরা কারা, এত সমীক্ষক দল আসছে যাদেরকে আমি বিশ্বাস করা যাচ্ছে না, এবং এমন এমন প্রশ্ন তারা সম্মুখীন হচ্ছেন যে তারা বুঝতে পারছেন না। যেমন আমার যেমন ব্যক্তিগত ইন্টারেস্ট হচ্ছে আমাদের সংস্থার ইন্টারেস্ট হচ্ছে এটা জানা যে কি কি ইস্যুতে মানুষ ভোট দিচ্ছে, যদি এইটা না হয়ে ওটা হতো হাইপোথেটিক্যালি তাহলে কি হতো ভোটে। হ্যাঁ, যদি চিন্তা চেতনার জায়গা থেকে ভাবা যায় তাহলে তুমি কি ইডিওলজির পক্ষে না ইডিওলজির বিপক্ষে, নাকি তুমি ইডিওলজির পক্ষে যাচ্ছ কিন্তু অন্য কিছুর তোমাকে বেশি মোটিভেট করে ফেললো, তুমি কি স্ট্র্যাটেজিক্যাল ভোট করছো, এই এতগুলো বিষয় ছিল কিন্তু। বা কারা এই কাস্ট, ধর্ম, জেন্ডার, যেমন আমাদের পশ্চিমবাংলায় একটা জিনিস খুব চলছে এখন যে মেয়েরা তৃণমূলকে ভোট দিচ্ছে। আচ্ছা, এবং আমরাও সমীক্ষাতে দেখেছি মোটামুটি 52% মহিলা তৃণমূলকে ভোট দিচ্ছেন। এটা একদম ঠিক। আচ্ছা, এবার প্রশ্ন উঠতে পারে যে এবার কেন দিচ্ছে? কেউ বলতে পারে যে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, ভিক্ষা তাই। আরে ভিক্ষা তুমি দেখলে, তুমি তো পাশের রাজনীতিটাকে দেখো, ব্যাখ্যা করো, সেটাকে তো ব্যাখ্যা করতে হবে। সেটা ব্যাখ্যাটা তুমি নিজের চোখে দেখে বলো যে একটা তৃণমূলের মিছিল আর তুমি এর আগে একটা বামফ্রন্টের মিছিল দেখেছো, বলো তো মহিলাদের পার্টিসিপেশন, সাধারণ মহিলাদের পার্টিসিপেশন কোথায় বেশি? তৃণমূল পেরেছে তাদের মোটিভেট করে রাস্তায় নামাতে। এবং তুমি বলো তো স্বাস্থ্যসাথী কার্ডের তোমার কি ধারণা আছে যে কার নামে হয় কার্ডটা? মহিলা বাড়ির যে বয়োজ্যেষ্ঠ মহিলা তার নামে হয়। তাহলে দিস ইজ দ্য ফার্স্ট টাইম কর্তা জায়গায় কর্ত্রী, এই স্টিরিওটাইপ জিনিস ভেঙে গেল। তুমি বলবে না, তুমি ভাববে না একবার? ফলে এই যে খতিয়ে দেখা, এইটা তো আমাকে ওই সমীক্ষা দিয়েছে, নয়তো তো আমাকে হাওয়ায় বলতে হয় যে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য হয়ে গেল। অর্থাৎ সে তো কোথাও একটা এম্পাওয়ার্ড ভাবছে। আমি যদি খেয়াল করে দেখি তৃণমূলের পার্টি অফিসগুলো বেশিরভাগই মহিলাদের আড্ডাস্থল। আচ্ছা বলো তো, সত্যি সত্যি তো তারা বাড়িতে তো একা একা বাচ্ছিল, তারা যদি এক জায়গায় গিয়ে আড্ডা মারে তাদের তো আনন্দ হচ্ছে, তুমি কেন সেটা এতদিন দিতে পারোনি? অন্য দলের কাছে এটা প্রশ্ন, তারা ভাবুক তাদের মতো করে। ফলে এই যে উদাহরণগুলো, আবার বলছি যে এই উদাহরণগুলো ঠিক না ভুল আমি জানি না, মানে এই ঘটনাগুলো ঘটা ঠিক কিনা, রাজনীতির জন্য এটা কত ভালো বা আমাদের দেশের জন্য কত ভালো, আমি এইটার প্রশ্নে যাচ্ছি না, কিন্তু এইগুলো ন্যারেটিভ, এই ন্যারেটিভগুলো যদি আমি জানতে না পারি, এই ন্যারেটিভগুলো যদি আমি বুঝতে না পারি, আবার এই মহিলাদের একটা বিরাট অংশকে তো আমি আরজিকর কাণ্ডে রাস্তায় নামতে দেখেছি, তারপরে পরে বলবে তুমি শহুরে, হ্যাঁ শহরেই দেখেছি। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমরা টোটাল এক্সিট পোল এর যে ল্যাকুনা বা এর যে গ্যাপ, এই জায়গাটাকে আমরা অনুভব করার চেষ্টা করি এখন যে একটা বড় চ্যালেঞ্জ হিসেবে, হ্যাঁ একটা সংকটের, কারণ যখন কোনো কিছু মাশরুমিং হয় তখন তার কোয়ালিটি কম্প্রোমাইজ হয় এবং অবভিয়াসলি সে তার উদ্দেশ্য থেকে অনেক বেশি ডেভিয়েট করে, কারণ নতুন কি দেব, কম্পিটিশানে টিকে থাকবো কী করে, এই জায়গা থেকে আমার মনে হয় সেই জায়গায় যেটা বেসিক জায়গা ছিল অর্থাৎ একাডেমিক চর্চা, যে ভোটতত্ত্ববিদ সেফোলজিস্ট যারা ছিলেন তাদের যে বেসিক জায়গা ছিল, যে টাইম সিরিজে মানুষ যদি স্টাডি করতে চায়, জানতে চায়, বুঝতে চায় যে একটা প্যাটার্ন অফ পলিটিক্স কীভাবে চেঞ্জ হয়েছে, একটা প্যাটার্ন অফ পলিটিক্স কীভাবে ইমার্জ হচ্ছে, কখন ইমার্জ হচ্ছে, তখন এইটা খুব ইম্পর্টেন্ট ছিল, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই পোল কেন্দ্রিক বা ইলেকশন কেন্দ্রিক সমীক্ষা
বা ইলেকশন যখন নেই তখনও রাজনৈতিক এই সমীক্ষার ভীষণ জরুরি একটা বিষয়। কিন্তু একদম। মুশকিলটা হলো এত বেশি ইনফিল্টারেশন ঘটলো যে সমস্ত পেশার মতোই হয়তো, কারণ তুমি সিনেমার লোক, তুমি জানো এখন একটা ক্যামেরা থাকলেই ছবি বানানো যায়, ফলে প্রচুর ফিল্ম মেকার, হ্যাঁ, এবং সেটাও তোমার কাছেও একটা চ্যালেঞ্জ, কিন্তু এটাও একটা চ্যালেঞ্জ। সুপ্রিয়দা, যে আমরা তো আজকের এপিসোডের একদম শেষ প্রান্তে, তাহলে ধরো তোমার ব্যাখ্যা এবং তোমার সঙ্গে কথা বলা জায়গা থেকে এইটা কি কনক্লুড করতে পারছি যে এক্সিট পোল বা ওপিনিয়ন পোল বা এক্সিট পোল, যে এটা একটা বিজ্ঞানসম্মত প্রচেষ্টা এবং সেখানে এরার থাকার জায়গা থাকছে? হ্যাঁ, দেখো, যে কোনো বিজ্ঞান ভিত্তিক আলোচনা বা বিজ্ঞান ভিত্তিক প্রকল্প, তার তো একটা ডেভেলপমেন্ট হয়। হ্যাঁ, আজ যা ঠিক কাল তা ভুল হতেই পারে, কিন্তু বিজ্ঞানসম্মত হলে, এবং সেটা যদি আমি মানি, এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে যে বিজ্ঞানসম্মত কিনা, যেটা আমি মানছি কিনা। যদি আমি এই ফ্রেমটাকে মানি, তবে এইটার গুরুত্ব অপরিসীম, এটা খুব দরকারি। কিন্তু মুশকিলটা হচ্ছে, আবার আমি বলি, তুমি মাছ বাজারে গেছো মাছ কিনতে, তুমি পচা মাছ নিয়ে এলে, তাহলে কি পরের দিন থেকে মাছ খাওয়া ছেড়ে দেবে? না, আমি পচা মাছ, তুমি মাছটা চিনতে পারোনি, এটা একটা অসুবিধে। হ্যাঁ, অর্থাৎ পচা মাছ বাজারে মাছ যিনি বিক্রি করেছেন, তিনি পচা মাছ বিক্রি করে দিয়েছেন তোমাকে, তাই বলে মাছের গুণাগুণ নষ্ট হয়নি। ঠিক তেমনই এই ইলেকশন ভিত্তিক পোল বা সমীক্ষা ভীষণ জরুরি একটা বিষয়, এবং বিজ্ঞানসম্মতভাবে যদি করা যায়, এর একটা বড় এফেক্ট আছে, হিস্টোরিক্যাল এফেক্ট আছে। এখনকার মতো যে এফেক্ট আছে সেটা তো মিডিয়া জন্য খুব ভালো, প্রেডিকশন করলো, কিছু পয়সা পেলো, হলো, কিন্তু এইটার একটা লং টার্ম এফেক্ট আছে আমাদের মতো ছাত্রদের, যারা এবং সাধারণ মানুষের যারা চর্চা করতে চান, যারা বুঝতে চান জিনিসটাকে, সবার জন্যই, যে এত বড় ভারতবর্ষে কোথায় কোন প্রান্তে কে কী ইস্যুতে ভোট করছে, কেন করছে, কিভাবে করছে, সেটার একটা খুব পরিষ্কার ধারণা তৈরি হয়। অনেক ভালো লাগা এপিসোডটাকে নিয়ে, তুমি সময় দেওয়ার জন্য। আমরা শেষ করছি তাহলে আজকে এপিসোড। দর্শকগণ, বন্ধুগণ, আমাদের এক্সিট পোল বা ওপিনিয়ন পোল নিয়ে আজকের এই এপিসোড শেষের দিকে। আমরা সুপ্রিয় বাসুর সঙ্গে, সুপ্রিয়দার সাথে একটা মোটামুটি দীর্ঘায়িত আলোচনা করলাম আমাদের প্রেক্ষিতের মধ্যে যেগুলো আলোচনার বিষয় ছিল। আমরা চাইবো যে আপনারা এপিসোডটা দেখুন, দেখে আপনাদের দিক থেকে এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি আমাদের কমেন্ট বক্সে জানান, বা আমাদেরকে অন্যভাবে জানান, সেগুলো লিখে জানান। এবং আমরা চেষ্টা করব যে এই এপিসোডে যদি আরও আকাঙ্ক্ষিত অন্য কোনো এপিসোড এর এক্সটেনশনে করা যায়, আপনাদের প্রশ্ন নিয়ে বা আপনাদের সংশয় নিয়ে, আপনাদের ভোটিংয়ের অন্য রাজনীতি নিয়ে জানার ইচ্ছে থাকে, আমরা আবার ফিরে আসবো সুপ্রিয়দার সাথে, সুপ্রিয় বাসুকে নিয়ে এই পার্টিকুলার এপিসোডের একটা এক্সটেনশন পড়বে। ভালো থাকবেন, ভাবনাঘরের সাথে থাকুন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পারলে একটু শেয়ারও করুন।